সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, তারেক রহমান। এদিকে মরে না গেলে লড়ে যাব, রুমিন ফারহানা। অপরদিকে জামায়াত এনসিপি জোট, সংস্কারের রাজনীতি নাকি আদর্শের আপোষ। আরও থাকছে আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া জসিম এবার বিএনপির প্রার্থী। এবং সবশেষে থাকছে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারের তথ্য ভিত্তিহীন বলল পশ্চিমবঙ্গ পুলিশ। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, যদি আপনি ন্যায় ও মানবতার পক্ষে থাকেন লাইক দিন। বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দেখতে চাইলে কমেন্টসে লিখে জানান বাংলাদেশে শান্তি চাই। আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, কারণ আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি, তারেক রহমান। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেছেন, যার যতটুকু অবস্থান আছে আসুন তা নিয়ে দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি। তিনি বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব আমরা সচেষ্ট হই। কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে, তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি। মায়ের জন্য সকলের কাছে দোয়া চেয়ে তারেক রহমান বলেন, সকলে ভালো থাকবেন। আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য সবাই দোয়া করবেন। আজ সোমবার 29শে ডিসেম্বর দীর্ঘ 17 বছর পর নয়াপল্টন কার্যালয়ে আসেন তারেক রহমান। বিকেল 4টায় হাজারো নেতাকর্মীদের ভিড় ঠেলে তিনি দলের কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে আসেন বারান্দায়। সেখানে দাঁড়িয়ে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে কথা বলেন তারেক রহমান। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, 1 মিনিট কথা বলি আপনাদের উদ্দেশ্য। আজকে কোনো দলীয় কর্মসূচি নেই। যেদিন আনুষ্ঠানিক কর্মসূচি থাকবে সেদিন বক্তব্য রাখব। শুধু এতটুকু বলবো, যার যতটুকু অবস্থান আছে আসুন দেশটাকে নতুন করে তোলার চেষ্টা করি। সবাই ভালো থাকবেন। এই সময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান ধরতে থাকেন, তারেক রহমান বীরের বেশে আসছে ফিরে বাংলাদেশে। তারেক রহমানের আগমন, শুভেচ্ছা, স্বাগতম। তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে, বাংলাদেশের প্রাণ তারেক রহমান। এর আগে বেলা 3টায় তারেক রহমান গুলশান অ্যাভিনিউর বাসস্থান থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা করেন। বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে তারেক রহমান বিকেল 4টায় এসে পৌঁছলে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম ও দলের যুগ্ম মহাসচিব হাবিবুল নবী খান সোহেল এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন। এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করেছে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে। সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইন শৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। র্যাবের ডগ স্কোয়াড দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশেপাশের এলাকা তল্লাশি চালানো হচ্ছে। দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর গতকাল 28শে ডিসেম্বর প্রথমবারের মতো গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছিলেন তারেক রহমান। এদিকে মরে না গেলে লড়ে যাব, রুমিন ফারহানা। ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ আসনে বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সোমবার 29শে ডিসেম্বর সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অ্যাসিস্ট্যান্ট রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সরকারের কাছে মনোনয়ন জমা দেন তিনি। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে রুমিন ফারহানা বলেন, আল্লাহর পরিকল্পনা মানুষের বোঝার বাইরে। আল্লাহর এই পরিকল্পনায় 1973 সালে আমার বাবা এ আসনে আওয়ামী লীগের জোয়ারের বিপক্ষে স্বতন্ত্র নির্বাচন করেছিল। আজ 2026 সালে এসে ধানের শীষের গণজোয়ারের বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আমি নির্বাচন করছি। শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, মরে না গেলে লড়ে যাব।
এই আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে একজন ছিলেন ব্যারিস্টার রুমিন ফারহানা। বিএনপির জোটের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জমিয়াতে উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহ সম্পাদক আল্লামা জুনাইদ আল হাবিব। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম সহ সরাইল ও আশুগঞ্জ উপজেলা বিএনপি নেতাকর্মীদের নিয়ে মনোনয়ন জমা দিয়েছেন। এই আসনে জামায়াতে ইসলামের মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আমির মাওলানা মোবারক হোসাইন সহ বিএনপির আরেক স্বতন্ত্র প্রার্থী এসএন তরুণ দে সহ ৮ জন। অপরদিকে জামায়াত এনসিপি জোট রাষ্ট্র সংস্কারের লক্ষ্যকে সামনে রেখে জাতীয় নাগরিক পার্টির এনসিপির জামায়াতের সঙ্গে সমঝোতা করার সিদ্ধান্ত রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। জাতীয় ঐক্যমত বৈঠকের বৈঠকে এই সমঝোতার বিষয়টি প্রকাশ্যে এলেও এনসিপি নেতৃত্ব জোর দিচ্ছে যে এই জোটের কেন্দ্রবিন্দুতে কোনো আদর্শগত আপোষ নয়, বরং রাষ্ট্র সংস্কারই রয়েছে। দলটির নেতাদের মতে তাদের প্রধান লক্ষ্য হল জুলাই সনদ বাস্তবায়ন করা এবং আসন্ন গণভোটে হ্যাঁ ভোটের নিরঙ্কুশ বিজয় নিশ্চিত করা। এনসিপির দাবি, এই সংস্কার কর্মসূচিতে জামায়াত ও তাদের মিত্র দলগুলি সমর্থন দিচ্ছে, অথচ বিএনপি ধীরে ধীরে একটি সংস্কার বিরোধী অবস্থানে চলে গেছে। এনসিপির বিশ্বাস, সংস্কারের পক্ষে থাকা ভোটগুলি যদি এক ব্যালটে আনা যায় তাহলে গণভোটে হ্যাঁ ভোটের জয় সহজ হবে এবং একই সঙ্গে রাষ্ট্রের মৌলিক সংস্কারগুলি দ্রুত বাস্তবায়নের পথ প্রশস্ত হবে। গতকাল দ্য ডেইলি স্টারকে দেওয়া সাক্ষাৎকারে এনসিপির সিনিয়র যুগ্ম অভিভাবক আরিফুল ইসলাম আদিব বলেন, গণতান্ত্রিক জোটের ভেতরে থেকে সংস্কার প্রস্তাব বাস্তবায়নে আমরা রাজনৈতিকভাবে একমত হয়েছি। এর ফলে জুলাই অভ্যুত্থানের রাজনৈতিক সমঝোতা বাস্তবায়নে ৮ থেকে 10টি দলের ভূমিকা আরও শক্তিশালী হবে। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা জুলাই আগস্টের গণহত্যার বিচার, মৌলিক সংস্কার বাস্তবায়ন, আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধ এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখতে উৎসাহিত করতে পারব। এই কারণেই আমরা জোটের পথে এগিয়েছি। গতকাল প্রায় ১৩০ জন এনসিপি নেতা দলের আহ্বায়ক নাহিদ ইসলামের কাছে একটি সমর্থনপত্র জমা দেন। সেখানে জোটে যাওয়ার সিদ্ধান্তের প্রতি সংহতি ও সমর্থন জানানো হয়। স্বাক্ষরকারীদের মধ্যে ছিলেন এনসিপির সিনিয়র যুগ্ম অভিভাবক আরিফুল ইসলাম আদিব, সারোয়ার তুষার, ডক্টর আতিক মুজাহিদ, জাভেদ রাসিন, সুলতান মোহাম্মদ জাকারিয়া ও এহতেশাম হক, যুগ্ম মুখ্য সমন্বয়কারী আরিফুল রহমান তুহিন, সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠনকারী সাইফুল্লাহ হায়দার সহ আরও অনেকে। চিঠিতে তারা লেখেন, দলীয় স্বার্থ, জাতীয় স্বার্থ এবং গণতান্ত্রিক রূপান্তরের বৃহত্তর লক্ষ্যকে সামনে রেখে এনসিপি যদি কোনো রাজনৈতিক দল বা জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা বা জোট গঠনের সিদ্ধান্ত গ্রহণ করে, সে বিষয়ে আমাদের পূর্ণ সমর্থন ও সম্মতি রয়েছে। তারা আশা প্রকাশ করেন, দূরদর্শী নেতৃত্ব ও রাজনৈতিক প্রজ্ঞার মাধ্যমে আহ্বায়ক দলকে ঐক্যবদ্ধ ও শক্তিশালী রাখবেন এবং জনগণের আস্থা আরও সুদৃঢ় করবেন। সারোয়ার তুষার এই প্রতিবেদককে বলেন, বিএনপির সঙ্গে জোট আলোচনা ভেস্তে গেছে কারণ ঐক্য ও জোট গড়ে ওঠে দল হিসেবে ব্যক্তিকেন্দ্রিক পছন্দের ভিত্তিতে নয়। তার ভাষায়, হয়তো অন্য দলগুলি নির্দিষ্ট কিছু ব্যক্তির প্রতি আগ্রহী ছিল, পুরো দলটির প্রতি নয়। কিন্তু জামায়াতের সঙ্গে জোট মানে দুটি দল সরাসরি একসঙ্গে আসা। নির্বাচনের পর নিরাপত্তার বিষয়টিও বিবেচনায় ছিল বলে জানান এনসিপি নেতারা। তাদের দাবি, মাঠ পর্যায়ে বিএনপি কর্মীদের হাতে এনসিপির কর্মীরা হয়রানির শিকার হচ্ছেন। জামায়াতের সঙ্গে জোট করলে আমাদের তৃণমূল কর্মীদের সুরক্ষা নিশ্চিত করা সহজ হবে। দলটির নেতারা বলেন, বিএনপি ধীরে ধীরে মধ্যপন্থী বাম রাজনীতির দিকে ঝুঁকছে এবং আওয়ামী লীগ নির্বাচনী মাঠ থেকে সরে যাওয়ায় যে ভোট ব্যাংক খালি হয়েছে সেটি দখলের চেষ্টা করছে। এতে মধ্যপন্থী ডান রাজনীতির জায়গাটি ফাঁকা হয়ে পড়েছে। এনসিপির একটি সূত্র জানায়, ছাত্র সংসদ নির্বাচনগুলোতে দলের ভরাডুবি ছিল আত্মসমালোচনার বড় মুহূর্ত। সারোয়ার তুষার বলেন, এই ফল আমাদের জোটের প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করেছে। পূর্ববর্তী জোট প্রসঙ্গে আরিফুল ইসলাম আদিব বলেন, আমাদের আগের গণতান্ত্রিক সংস্কার জোট ছিল রাজনৈতিক জোট, কিন্তু জামায়াত ও অন্য 8টি দলের সঙ্গে যে জোট হচ্ছে সেটি একটি নির্বাচনী জোট। বর্তমানে জামায়াত নেতৃত্বাধীন জোটে এনসিপি 30টি আসন পাচ্ছে, তবে দলের ভেতরের আলোচনা অনুযায়ী এই সংখ্যা 40-এ উন্নীত করার চেষ্টা চলছে, যদিও এনসিপি 51টি আসন চেয়েছিল। এই সিদ্ধান্তে দলের ভেতরে একটি ছোট কিন্তু প্রভাবশালী অংশ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, যাদের মধ্যে সাবেক তথ্য উপদেষ্টা মাহফুজ আলমও আছেন।
ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, এনসিপিকে একটি বিগ জুলাই আমব্রেলা আকারে স্বতন্ত্র উপায়ে দাঁড় করানোর সব চেষ্টা ব্যর্থ হয়েছে। তিনি প্রশ্ন তোলেন, নূতন রাজনৈতিক অর্থনৈতিক বন্দোবস্ত, ফ্যাসিবাদের বিরুদ্ধে সাংস্কৃতিক লড়াই, সামাজিক ফ্যাসিবাদ মোকাবিলা, রিকনসিলিয়েশন, দায়-দরদের সমাজ গঠনের নীতিগুলো আদৌ গ্রহণ করা হয়েছে কিনা। জোট সিদ্ধান্তের বিরোধিতা করে 5 জন নেতা পদত্যাগ বা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। তারা হলেন সিনিয়র যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা, যুগ্ম সদস্য সচিব আরশাদুল হক, যুগ্ম আহ্বায়ক মনিরা শর্মিন ও তাজনুভা জাবিন এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ, যারা পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার ঘোষণা দেন। তাজনুভা দল ছাড়েন এবং নির্বাচন থেকেও সরে দাঁড়ান। মনিরা দলে থাকলেও নির্বাচন থেকে সরে যান। এই অংশের নেতাদের মতে জামায়াতের সঙ্গে জোট এনসিপির জন্য দীর্ঘমেয়াদে রাজনৈতিক ক্ষতির কারণ হবে। পদত্যাগের ঘোষণায় তাজনুভা জাবিন লেখেন, আপনারা অনেকে ভাবছেন হয়তো জামায়াতের সাথে জোটে ঐতিহাসিক কারণ বা নারী বিষয়ের কারণে আমার আপত্তি। এর চেয়েও ভয়ঙ্কর যে কারণ, সেটা হলো যে প্রক্রিয়ায় এটা হয়েছে। এটাকে রাজনৈতিক কৌশল, নির্বাচনী জোট ইত্যাদি লেবেল দেয়া হচ্ছে। আমি বলবো এটা পরিকল্পিত, এটাকে সাজিয়ে এ পর্যন্ত আনা হয়েছে। তিনি অভিযোগ করেন, বিকল্প পদগুলো ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে এবং নেতাদের কৌশলে এই প্ল্যাটফর্মে এনে কার্যত জিম্মি করে রাখা হয়েছে। মনোনয়ন প্রক্রিয়াও সমালোচনার মুখে আনেন তিনি। তার ভাষায়, মাত্র কিছুদিন আগে সমারোহে সারা দেশ থেকে মনোনয়ন সংগ্রহের ডাক দিয়ে 125 জনকে মনোনয়ন দিয়ে 30 জনের জন্য সিট সমঝোতা করে বাকিদের নির্বাচন করতে দেওয়া হবে না। এখন আবার নেতাদের বলা হচ্ছে জামায়াত প্রার্থীদের পক্ষে প্রচার চালাতে, যা আগে কখনো আলোচনায় আসেনি বলেও দাবি করেন তিনি। মনিরা শারমিন তার ফেসবুক পোস্টে লেখেন, আমি এনসিপির স্বতন্ত্র শক্তিতে বিশ্বাসী। দলের প্রতি আমার কমিটমেন্ট আমি ভাঙি নাই, কিন্তু এই মুহূর্তে দলের প্রতি কমিটমেন্টের চেয়ে আমার গণ অভ্যুত্থানের প্রতি কমিটমেন্ট ও দেশের মানুষের প্রতি কমিটমেন্ট বড় হয়ে দাঁড়িয়েছে। নাভিদ নওরোজ শাহ লেখেন, তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেও এনসিপিতে থেকে জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোটের প্রচার চালিয়ে যাবেন। এদিকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্থা শারমিন তার ফেসবুক পোস্টে স্পষ্ট করে উল্লেখ করেন, জামায়াতে ইসলামের মধ্যে রাজনৈতিক অবস্থান ও আদর্শের দলের সঙ্গে যে কোনো ধরনের সহযোগিতার মূল্য এনসিপিকে চড়া দামে দিতে হবে। তার মতে, ন্যায় বিচার সংস্কার ও গণপরিষদ নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় প্রজাতন্ত্র গঠনের প্রশ্নে ঐক্যমত্য ছাড়া কোনো রাজনৈতিক জোট গ্রহণযোগ্য হতে পারে না। আরও থাকছে, আজীবন আওয়ামী লীগের পাশে থাকার ঘোষণা দেওয়া জসিম এবার বিএনপির প্রার্থী। চট্টগ্রাম 14 চন্দনাইশ সাতকানি আংশিক আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী জসিম উদ্দিন আহমেদ। রোববার 28 ডিসেম্বর তিনি নিজেই মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেন। যদিও বিএনপির কেন্দ্রীয় দফতর থেকে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে বিএনপির নির্ভরযোগ্য সূত্র দাবি করেছে ধানের শীষ প্রতীকের প্রার্থী তালিকায় জসিম উদ্দিন আহমেদের নাম রয়েছে। মনোনয়নের খবর প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জসিমের অতীতের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ঘনিষ্ঠ বিভিন্ন বক্তব্য ও ছবি নতুন করে ছড়িয়ে পড়ে। এতে রাজনৈতিক অঙ্গনে তীব্র সমালোচনা ও বিতর্কের সৃষ্টি হয়েছে। এসব ছবিতে তাকে আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে ঘনিষ্ঠভাবে দেখা যায়। জানা গেছে, 2024 সালের বিতর্কিত উপজেলা পরিষদ নির্বাচনে জসিম উদ্দিন আহমেদ উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করেন। ওই নির্বাচন সময় একটি সভায় তাকে বলতে শোনা যায়, এই গাছবাড়িয়া ও চন্দনাইশ ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগ সহ দলমত নির্বিশেষে আমি মৃত্যুর আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদের সাথেই থাকব। এ সময় উপস্থিত ছাত্রলীগ ও যুবলীগের নেতারা জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জসিম ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে এমন স্লোগান দিলে তাকেও তাতে কণ্ঠ মেলাতে দেখা যায়। অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ও নগর যুবলীগ নেতা হেলাল উদ্দিন বাবরের সঙ্গে জসিম উদ্দিনের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এসব নেতার সঙ্গে তার একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সূত্র মতে, আওয়ামী লীগ ঘনিষ্ঠ এই ব্যবসায়ী জেসিকা গ্রুপ নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নেতাদের আশ্রয়ে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিস্তার পায় বলে অভিযোগ রয়েছে। এছাড়া ব্যবসায়ী জসিম উদ্দিন সাবেক 2 পুলিশ প্রধান বেনজির আহমেদ ও সুধীরুল হকের ব্যবসায়িক অংশীদার ছিলেন বলেও জানা গেছে। এই বিষয়ে জসিম উদ্দিন আহমেদ বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দের সাথেও আমার ছবি আছে। আমি মানুষের জন্য কাজ করতে চাই, আমি সকলের দোয়া চাই। তার আজীবন আওয়ামী লীগের পাশে থাকার বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি কল কেটে দেন।
এদিকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম রাহি সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, মানি ইজ পাওয়ার। আরেকটি পোস্টে তিনি লিখেছেন, চট্টগ্রাম 14তে প্রথমে এক আওয়ামী লীগ নেতাকে জেলা সদস্য করা হলো, অন্যদিকে আজ আওয়ামী দোসরকে সংসদে যাওয়ার মনোনয়ন দেওয়া হলো। জনগণ কি এটা সহজে মেনে নিচ্ছে? আমাদের ভাবমূর্তি কোন দিকে যাচ্ছে ভেবে দেখার সময় আসেনি। জানতে চাইলে শফিকুল ইসলাম রাহি বলেন, বিএনপির ক্ষুদ্র কোনো কর্মী মনোনয়ন পেলেও আমি সন্তুষ্ট চিত্তে মেনে নিতাম। দলের পক্ষ থেকে একজন আওয়ামী দোসরকে মনোনয়ন দেওয়ায় আমি খুবই হতাশ হয়েছি। জানা গেছে, জসিমউদ্দিন আহমেদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। চট্টগ্রামের আলোচিত হৃদয় তরুয়া হত্যা মামলা ও জুলাই যোদ্ধা এমদাদকে গুলির মামলা সহ একাধিক মামলায় তিনি আসামি। গত বছরের 4 ডিসেম্বর রাজধানীর বাড্ডায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত একটি হত্যাচেষ্টা মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে 10 জুলাই পদ্মা ব্যাংকের ঋণ খেলাপি মামলায় জসিমউদ্দিন ও তার স্ত্রী তানজিনা সুলতানাকে গ্রেপ্তারের নির্দেশ দেন চট্টগ্রামের অর্থ ঋণ আদালত। এর আরও আগে গত 30 এপ্রিল একই মামলায় আদালত তাদেরকে 5 মাসের কারাদণ্ড দিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এদিকে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যকে ভিত্তিহীন দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তারা বিষয়টি গুজব দাবি করেছে। এক্সে দেওয়া পোস্টে পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু পোস্ট লক্ষ্য করেছি যেখানে দাবি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের এসটিএফ সাম্প্রতিক একটি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে প্রতিবেশী দেশের কয়েকজন নাগরিককে আটক করেছে। এই খবর সম্পূর্ণ ভিত্তিহীন। দয়া করে গুজব ছড়ানো বন্ধ করুন। এদিকে বাংলাদেশের সামাজিক যোগাযোগ মাধ্যমে শরীফ ওসমান হাদি হত্যার সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজনকে পশ্চিমবঙ্গ পুলিশ গ্রেপ্তার করেছে বলে অনেকে পোস্ট করেন। এ নিয়ে দেশে গুঞ্জন চলছে। প্রসঙ্গত, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যায় জড়িত প্রধান সন্দেহবাহু মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর শেখকে ভারতে পালাতে সহযোগিতা করার অভিযোগে 2 ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মেঘালয় পুলিশ। তারা হলেন পূর্তি ও সামি। রোববার ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত একটি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ। ডিএমপির অতিরিক্ত কমিশনার এসএন নজরুল ইসলাম বলেন, হাদির হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত। ঘটনার পর ফয়সাল ও আলমগীর ঢাকা থেকে সিএনজিতে করে আমিনবাজারে যান। সেখান থেকে গাড়িতে করে কালামপুরে যান। কালামপুর থেকে আরেকটি গাড়িতে করে ময়মনসিংহ সীমান্তে যান। সেখানে ফয়সাল ও আলমগীরকে গ্রহণ করে ফিলিপ স্নাল ও সঞ্জয়। তারা সীমান্তে অবৈধভাবে মানুষ পারাপার করেন। পরে ফিলিপ দুজনকে ভারতের মেঘালয় রাজ্যে নিয়ে যান। নজরুল ইসলাম বলেন, ফিলিপ ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে দুজনকে পৌঁছে দেন। পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা। নজরুল ইসলাম বলেন, ফিলিপ ফয়সাল ও আলমগীরকে ভারতের তুরা নামক স্থানে নিয়ে যান। সেখানে ভারতীয় নাগরিক পূর্তির কাছে দুজনকে পৌঁছে দেন। পরে সামি নামের এক ব্যক্তির গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যান তারা।